সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের জন্য খুব সুন্দর হয়ে উঠুক, খুব ভালো কাটুক পুরো দিনটি, এই প্রত্যাশা নিয়ে শুরু করছি এই আয়োজন এবং আপনাদের সাথে আজ আছি আমি সুস্মিতা এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল, আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। সুস্মিতা, তোমাকেও শুভ সকাল। কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। এই সময়টায় না কেন যেন একটু বেশি ভালো থাকি, কারণ এই যে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে যে হেমন্ত শীত একদম ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। একেবারেই তাই। তুমি কি কখনো নস্টালজিয়া ভোগো? একদম তাই, মানে এই যে এই সময়কার একটা আবহ তৈরি হয় যে শীত আসছে এবং ছোটবেলার সময় আসলে মনে পড়ে যে সেই সময় গ্রামের বাড়িতে যেতাম, এই সময়টা আসলে খুব সুন্দর লাগতো। হেমন্তে ওই ধান ক্ষেতগুলো যখন কাটা হতো সেই সময়কার একটা আলাদা আমেজ ছিল। অবশ্যই আমরা বোধহয় সবাই পুরনোতে বাঁচি এবং পুরনোকে আঁকড়ে ধরবার চেষ্টা করি, কারণ পুরনোই হচ্ছে গিয়ে আমাদের শেকড়, এবং শেকড়কে ধরেই আমরা ভবিষ্যতের অনুসন্ধান করি। এবং আমাদের আজকের অতিথিও কিন্তু সেরকমই, আমি জেনেছি। চলো জানিয়ে দিই কে আছেন আমাদের মাঝে। দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন শিল্পোদ্যোক্তা এবং চেয়ারম্যান অফ প্রিমিয়ার ব্যাংক ডাক্তার আরিফুর রহমান। চলুন তার কাছে আমরা স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আসসালামু আলাইকুম। শুভ সকাল। আপনি নিশ্চয়ই ভালো আছেন এবং আমরাও ভালো আছি আপনাকে পেয়ে। যেটা শুরুতে দর্শকদের জানাচ্ছিলাম এবং সুস্মিতাকেও বলছিলাম যে পুরনোকে আমরা আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই। আপনিও নিশ্চয়ই। আমি তো পুরনো মানুষ অবশ্যই। আমার মনে হয় কি যে পুরনোর উপরে ভিত্তি করে তো নতুন গড়ে ওঠে। এই মুহূর্তে যেটা চলে গেল মুহূর্তটা সেটাই পুরনো হয়ে গেল, তারপরেই আমরা সামনের দিকে এগিয়ে যাই। পুরনোটা হচ্ছে ভিত্তি আর সামনে এগিয়ে যাওয়া হচ্ছে বর্তমান। এভাবেই তো আমাদের জীবন চলছে। খুব সুন্দর। আমার মনে হয় আপনাদের থিঙ্কিংটা খুব সুন্দর। আমি শুনেছি যে আপনি ছোটবেলায় যেসব জায়গায় ঘুরে বেড়াতেন, উড়ে বেড়াতেন বাবার চাকরির সুবাদে, সেই জায়গাগুলো আবার রিসেন্টলি অনুসন্ধান করছেন। হ্যাঁ, আমার বাবা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন। আচ্ছা। আমার জন্ম হয় বরিশালের প্রত্যন্ত অঞ্চলে। আচ্ছা। এখন যেটা গুঠিয়া একটা মসজিদ আছে, যেটা একটা বিখ্যাত জায়গা, ওইখানকার কাছেই 1 মাইল দূরে ডহরপাড়া গ্রামে জন্ম হওয়ার পরে ওই সময় বাবা ছিলেন জঙ্গলে, কাচিঘাটা। আচ্ছা। আমি যখন যাই খুব আশ্চর্য, সেই ছোটবেলার স্মৃতি মনে আছে যে ওই একটা অফিস, তার পারে একটা নদীর পারে অফিসটা। এত ছোট মানুষকে স্মৃতিটা আমাকে তাড়িয়ে বেড়াতো বহু বছর। আমি গত বছর সেই জায়গাটা খুঁজে বের করেছি গাজীপুরে। খুঁজতে খুঁজতে কেউ বলে না, কোথাও গুগলে পাই না, গুগল ম্যাপে নাই, কোথাও নাই, কিন্তু খুঁজে বের করে ফেলেছি শেষ পর্যন্ত। ফরেস্ট ডিপার্টমেন্টে যেয়ে তারা বললো যে হ্যাঁ এইরকম। আমাকে একটা জায়গা দেখালো, বললো এইটা হলো কাচিঘাটা। আমি বললাম না, আমার স্মৃতির সঙ্গে মিলছে না, সেই ছোটোবেলার স্মৃতি। তো বললো না, এটা না, এই জায়গাটা না, একটা নদী ছিল ওখানে। তারা বললো আচ্ছা আমরা বুঝতে পারছি আপনি কোন জায়গাটা খুঁজছেন। খুব রিমোট এরিয়া ছিল। পরে যেয়ে দেখি যে হ্যাঁ, গাড়ি চলে গেল ওখানে, যেয়ে দেখি সেই স্মৃতির, সেই এত ছোট স্মৃতি কি করে মনে আছে। আমি সারপ্রাইজ। সেই জায়গাটা বদলে যায়নি? হ্যাঁ, বদলে গেছে, মানে কিছু নতুন ঘর হয়েছে, সরকারি কিছু ঘর বানিয়েছে। নদীটা সেই আগের মতোই আছে। সেই নদীর স্মৃতিটা আমার ছিল। তখন কিন্তু কথা বলতেও জানতাম না। মানুষের জীবনে এই যে পুরনো বললেন না, পুরনো স্মৃতি কিভাবে থেকে যায়, এটা একটা খুবই আশ্চর্য। আপনি অনেক সময় দেখবেন যে এক একটা হঠাৎ একটা দৃশ্য আপনি একবার দেখেছেন, এটা আপনার ব্রেইনে এমনভাবে ঢুকে থাকে, এটা আপনার কখনো যায় না। কোনো একটা শিশির ঝুলে আছে ধান ক্ষেতের উপরে, একটা দৃশ্য একবার আপনি দেখলেন, এইটা আর যায় না। ঠিক ওই নদীর যে দৃশ্যটা, আমার মনে হয় আমি শিশু হিসাবে প্রথম নদী দেখেছি এবং নৌকা দেখেছি, ওইটা যে ঢুকে আছে, এটা আমাকে তাড়িয়ে বেড়াতো। ওই পুরনকে খুঁজে খুঁজে বেড়ানো, এটা মানুষের অভ্যাস মনে হয়। খুব সুন্দর করে বললেন। হ্যাঁ, একেবারেই তাই। এবং সেই শৈশবের একটা ছবি আসলে আমাদের সামনেও মনে হয় ফুটে উঠলো। স্যার, শৈশবের গল্পেই আরো কিছুক্ষণ থাকতে চাই। আপনারা তো অনেক ভাই বোন ছিলেন, 12 জন ভাই বোন ছিলেন আমরা জেনেছি। জি, আমি সবার বড়। আপনি সবার বড়। একটু শুনি, এতগুলো ভাই বোন নিয়ে কেমন কাটতো সময়? আমার আব্বা তো প্রায় জঙ্গলেই থাকতে হতো, আর আমরা মাকে নিয়ে থাকতাম, মানে কাছাকাছি থাকা সম্ভব হতো না। আমরা বরিশালে সেটেল করি, কারণ আমাদের পড়াশোনা করতে হাই স্কুলে যেতে হতো। তো স্বামী স্ত্রীর বিচ্ছেদে যা হয়, তা আমরা 12 ভাই বোন আমরা হয়ে গেলাম। তো এখন আমি সবার বড় ছিলাম। আমি বরিশালে প্রথম নবাদর্শ বিদ্যালয়ে পড়তাম, একটা পাঠশালা, আর পরে বরিশাল জেলা স্কুলে ভর্তি হই। 1968-এ আমি মেট্রিক পাশ করি। আচ্ছা। মানে সেই হিসেবে আমার বয়স 70-এর উপরে হওয়ার কথা। 70-এর উপরে? জি, আমার এখন তো 75 হওয়ার কথা।
যুবকের যেরকম একটা মন থাকে না, তারুণ্য সজীবতা আছে, আমি মনে করি সেটা আমার ভিতরে আছে। স্কুলে খুব দুষ্ট ছিলাম, আবার ক্লাস 4 থেকে আবার আজান দিয়ে নামাজও পড়তাম, মানে দুটোই ছিল। জিরা স্কুলে হ্যাঁ মুয়াজ্জিন ছিলাম আমি। কি কি দুষ্টুমি করতেন আমরা একটু শুনি, কে বলো সুস্মিতা? একদম তাই। ছোটবেলার দুষ্টুমি, আমরা যেমন আপনাদের সময় এই জিনিসগুলি নেই। আমাদের ছোটবেলা আমাদের কাটতো, মানে আমাদের ফুটবল খেলা হতো ইয়ে দিয়ে, জাম্বুরা দিয়ে। হকি খেলতাম আমরা লাকড়ি দিয়ে, কাঠ দিয়ে বানিয়ে। আমাদের এত প্রাচুর্য ছিল না যে একটা ফুটবল কিনতে পারি, সেটাও আমাদের মানে ক্যাপাসিটির মধ্যে ছিল না। তো কোনো মানুষই তো ছোটবেলা শৈশবটা দুরন্তপনা দিয়ে ভরা থাকে, সব মানুষেরই। একটা বাচ্চা জন্ম নিয়েই দুরন্ত, হাত পা ছুটতে থাকে, তার ভিতরে একটা দুরন্তপনা, একটা বাই বর্ন, এটা জেনেটিক্যালি মানুষের মধ্যে থাকে। তো ওটা তো আমাদের মধ্যেও ছিল। কিন্তু তখন যেমন এখন যে মানুষ সব গত 15-20 বছর ধরে এভরিবডি ইজ কনসেন্ট্রেটেড অন স্ক্রিন, আমাদের তো ওটা ছিল না। খোলা আকাশ, খোলা বাতাস, মাঠে ময়দানে ঘুরে বেড়া, এখান থেকে ওই গাছ থেকে ফল পেড়ে খাওয়া, বড় তেঁতুল ইত্যাদি, এইসব দুষ্টামি করতে করতেই আমাদের শৈশব। সেজন্য বোধহয় আপনাদের মনের বিকাশটা অনেক সুন্দরভাবে হয়েছে। আপনি বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন, সেগুলো আমরা কিছু তথ্য জানি, সেটি একটু দর্শকদের জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরবো। বাংলাদেশের কাহিনী আমার ভয়াবহ, আমরা শুনবো, আমরা একটু দর্শকদের জানিয়ে আসি। দর্শক, আমাদের আজকের অতিথি ডাক্তার আরিফুর রহমান, একজন বিশিষ্ট চিকিৎসক এবং শিল্পোদ্যোক্তা, যিনি চিকিৎসা, জনস্বাস্থ্য, ব্যাংকিং এবং শিল্প খাতে 4 দশকেরও বেশি সময় ধরে অসামান্য অবদান রেখে চলেছেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে স্নাতক পাশ করবার পর তিনি সৌদি আরবে চিকিৎসা ক্ষেত্রে সুনাম অর্জন করেন এবং জনশক্তি রপ্তানিতে তিনি পথিকৃৎ ভূমিকা রেখে প্রায় 17 লাখ বাংলাদেশের কর্মসংস্থানের ব্যবস্থা করেন, যা 2004 সালের ইউএনডিপি প্রতিবেদনে স্বীকৃতি পায়। ঘূর্ণিঝড় সিডরের পর সৌদির অনুদানে বরিশালে 15,000 ঘর এবং আশ্রয় কেন্দ্র নির্মিত হয়, যেখানে তার অসামান্য অবদান ছিল। কোভিড মহামারীর সময় তিনি সুইডেন থেকে বাংলাদেশের জন্য নাজাল ভ্যাকসিন ট্রায়ালের ব্যবস্থা করেন। চিকিৎসা সেবা ছাড়াও তিনি সমরিতা হাসপাতাল, দ্য শুজ বিডি, ডেনিম পলিমার ইন্ডাস্ট্রিজ, অলওয়েজ অন নেটওয়ার্ক বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ গ্লোবাল স্টাডিজ সহ বহু প্রতিষ্ঠা করেছেন। এছাড়াও তিনি সোসাইটি ফর পিপলস অ্যাডভান্সমেন্টের চেয়ারম্যান এবং আন্তর্জাতিক কূটনৈতিক বিষয়ক ম্যাগাজিন দ্য অ্যাম্বাসাডারের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি বর্তমানে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, যেখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিত্তিতে 3C ব্যাংক মডেল বাস্তবায়নে কাজ করছেন। তার আরও একটি পরিচয় আছে, আন্তর্জাতিকভাবে বিখ্যাত এবং বর্তমানে বাংলাদেশে মুক্তি পাওয়া সাবা চলচ্চিত্রের প্রযোজক তিনি। চলুন তার কাছে আবার ফিরে। ছোটবেলা থেকে আসলে নির্ধারণ হয়ে গিয়েছিল আপনি চলচ্চিত্রে আসবেন, কারণ আপনি ছোটবেলা থেকে যে আবৃত্তি, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিতর্কের সাথে আপনি যুক্ত ছিলেন। এগুলো খুব করতাম। জি, আমি বরিশাল জিলা স্কুলে ক্লাস 8-এ পূর্ব পাকিস্তান সাহিত্য সপ্তাহে প্রথম হয়েছিলাম। আমাদের স্কুল একদিনের জন্য ছুটি পেয়েছিল। আবার ওই বিএম কলেজে পড়ার সময় আবার প্রথম হয়েছিলাম, তখনও কলেজ একদিনের জন্য ছুটি পেয়েছিল, যতদূর মনে পড়ে আমার। তো আমার কালচারাল জিনিসের প্রতি আমার একটা আকর্ষণ ছিল বরাবর। ছোটবেলায় লেখালেখি করতাম, আর এই কালচারালি যেসব জিনিস মানুষকে আকর্ষণ করে সেগুলোর সঙ্গে খুব সম্পৃক্ত ছিলাম। সপ্তবর্ণ অনুষ্ঠানের কথা মনে আছে আব্দুল্লাহ আবু সাইদ স্যারের? জি জি জি। ওটাতে কিন্তু আমি একজন অন্যতম শিল্পী ছিলাম, এবং ওই সময় আমরা অনেক মজার মজার অনুষ্ঠান করি। তখন আমার একটা গান খুব বাংলাদেশে ফেমাস হয়েছিল, যে একটা ইংরেজি গান, কাউ ইজ এ 4-footed অ্যানিমাল। এই গানটাকে পল্লীগীতির সুরে গেয়ে এটা বহুদিন পপুলার ছিল। আমরা একটু শুনবো এখন, ছোট্ট করে। এখনই শুনবেন? হ্যাঁ, ছোট্ট করে। খুব ফানি ছিল আর কি। আব্দুল্লাহ আবু সাইদ স্যারের গবেষকের কাজ করতাম আমরা শিল্পীদেরকে ধরে নিয়ে আসতাম। আমরাই কিন্তু এই যে আমাদের যে যারা তখন নিয়মটা ছিল এরকম যে পুরনো ধাঁচের যারা মানুষ, এই পুরনো নিয়ে কথা বলছেন বারবার আপনি, তারা বললো যে তখন মাত্র পপ সং পপুলার হলো। আজম খান, ফেরদৌস ওয়াহেদ, পিলু মমতাজ, ফিরোজ শাহী, এরা তখন বাইরে গান গাচ্ছে, ইউনিভার্সিটিতে সব জায়গাতে খুব পপুলার তারা, কিন্তু টেলিভিশনে তাদেরকে গাইতে দিবে না। আব্দুল্লাহ আল মামুন ভাই ছিলেন, উনি একজন প্রডিউসার। উনি প্ল্যান করলেন যে এটা কি বুদ্ধি করা যায়। তো আমরা তখন একটা অনুষ্ঠান করতাম সপ্তবর্ণাতে, সেটা ছিল ওই ধাঁধা, কোশ্চেন অ্যান্সার হতো, বিভিন্ন রকম পাজলিং একটা অনুষ্ঠান হতো আমাদের। তো আমি স্যারকে বুদ্ধি দিলাম যে স্যার আমরা একটা কাজ করি, আমরা শ্রীলঙ্কাতে একটা অনুষ্ঠান হয় সিলন, রেডিও সিলনে, তখন যে নামের শেষ অক্ষর দিয়ে পরের একটা গান গাইব। এইটা একটা তোমার রেডিওতে শোনার পরে আমি আর লোদি
আর শফি, আমরা তিনজনে স্যারকে বুঝে দিলাম, স্যার এইটা আমরা শুনছি, আমরা একটা কাজ করি, পপ সং তো গাইতে দেবে না টেলিভিশনে, তাহলে আমরা কাজ করি একটা গান যেভাবে খুশি, এস্টাবলিশ সং হতে হবে না, যে কোনো গান তারা গাইবে নামের শেষ অক্ষর দিয়ে অথবা শেষ শব্দ দিয়ে। এইটা আমরা প্ল্যান করলাম, যে তাহলে আর কেউ কিছু বলতে পারবে না যে আমরা পপ সঙ্গীত টেলিভিশনে নিয়ে আসছি। বাংলাদেশের পপ সঙ্গীতে এই যে প্রথম যে টেলিভিশন প্রচারিত হলো, সপ্তবর্ণে প্রচারিত হয় আব্দুল্লাহ সাহেব স্যারের সঙ্গে, এবং আমরা ওই নাটকটা করে আমরা ফেমাস হয়ে গেলাম, আমাদের এই পুরো গ্রুপটা। তো ওই গানটা শুনি না আপনারা? ওই সময় প্রায় আমাদের এইসব কাজ করতে হতো। তখন একটা আমার ওই গানটা খুব পপুলার ছিল, আব্দুল্লাহ স্যার অনেক পরেও রিপিট করছেন। সেটা ছিল এরকম যে আমি বলছি যে আমি একবার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য আমি লন্ডন চলে গেলাম, আমাকে পাঠানো হলো আন্তর্জাতিক সঙ্গীত সম্মেলনে। তো আমি যখন ওখানে যে ভাবলাম যে বাংলায় গান গাইবো, তখন ওদের এরা বললো, প্রযোজকরা, যে না এটা হবে না, তোমার গান ইংরেজিতে গাইতে হবে। তো আমি বেসিক্যালি তো তখন বাংলা গানই জানি, আর তো কোনো আর বাংলা গান আর ভাওয়াইয়া সুর জানি। তখন আমি দাঁড়ায় গেলাম মাইকের সামনে, তো আমি বললাম যে চিন্তা করলাম যে ইংরেজি কী গাই, ইংরেজি তো কাঁচা আমি। তখন মনে বললো ছোটোবেলা কাউয়ের রচনা পড়ছি, কাউ ইজ এ 4-footed animal, it has 2 horns and a tail, by still it drives away the mosquitoes and flies, এগুলো মুখস্থ ছিল আমাদের। তা আমি বললাম যে আমি একতারা নিয়ে উঠে গেছি, টাং টানা টাং টাং টানা টাং টাং টানা টাং, cow is a টানা টাং টং টানা টাং, cow is a 4-footed animal, it has 2 horns and a tail, by its tail it drives away, by its tail it drives away the mosquitoes and flies, cow is a tong tona tong tong tona tong tong tona tong। তো এই গান গাওয়ার পরে ওরা বললো যে আপনার ওয়ান মোর আর একটা গাইতে হবে। তখন আবার রবীন্দ্রের সঙ্গে গাইয়ে ফেললাম ওই একই পল্লী গীতের সুরে। এইসব পাগলামি করতে পারি। সপ্তবর্ণের এই গানটা বহুদিন চলছে। আব্দুল্লাহ স্যারের সঙ্গে কথা বলে এখনো বলে, হ্যাঁ কাউ কেমন আছো তুমি? এখনো স্যার ভালো আছেন। স্যার যদি অনুষ্ঠান দেখে থাকেন আপনাকে সালাম স্যার। তো যেটা বলছিলেন যে আপনি এসএসসি পাস করেন বরিশাল থেকে। কোন স্কুল থেকে? বরিশাল জেলা স্কুল। আচ্ছা, তো বরিশাল কলেজেই তো আপনি? আমি বরিশাল বিএম কলেজে পড়ি। আচ্ছা, তখনকার আমি সাহিত্য সম্পাদক ছিলাম। আচ্ছা, আর আমি মনে হয় 2টা দলের মধ্যে কমন ক্যান্ডিডেট ছিলাম, যে ইয়ে হয়নি আর কি। আচ্ছা, আমার বিরুদ্ধে কেউ ছিল না। তা হাইয়েস্ট ভোট পেয়ে আমি ওখানে পরে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরেও ওই সাহিত্য লিটারেচার বিভাগে 1 বছর ছিলাম, প্রথম বছর। এরপরে আর ওই ছাত্র সংসদ, ছাত্র রাজনীতিতে আর জড়াইনি, পড়াশোনায় ব্যস্ত হয়ে গেছি। মেডিকেল জীবনে আসার পেছনে আসলে কারো অনুপ্রেরণা কাজ করেছিল কিনা? না, আমি ছোটবেলা থেকে আমি ভাবতাম আমি ডাক্তার হব। মানুষের একদম বাচ্চা বয়স থেকে মানুষকে ধরে ধরে চিকিৎসা দিতাম। এটা আমাকে ইনফ্লুয়েন্স একটা করছে বলতে হবে। আমি একটা বই পড়েছিলাম, প্রফেসর সাইদ হায়দার, উনি ডাক্তার ছিলেন, কিন্তু উনি একটা বই লিখেছিলেন রোগ নিরাময় ও সুস্থ জীবন। এই বইটা আমাকে ইনফ্লুয়েন্স করছে। আর একটা বই ছিল ফ্র্যাঙ্কলিন পাবলিকেশনের একটা বই, যারা ডাক্তার হবে। এই দুটো বই আমাকে খুব ইনফ্লুয়েন্স করছে। ক্লাস 5-6-এ আমি দুটো বই পড়েছিলাম। কিন্তু বাবার মৃত্যু এবং আর্থিক অনটন বোধ হয় সেই সময় খুব একটা কঠিন একটা সময় পার করেছে। প্রচন্ড ছিল। কিভাবে সামলেছিলেন? আমি যখন মেডিকেল কলেজে ভর্তি হই তখন আমার বাবার মানে যেহেতু সরকারি চাকরি করতেন, খুব কম বেতন স্বাধীনতার পরে, তো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু রান এ ফ্যামিলি। তখন আমি ভাবলাম যে আমার এক্সট্রা ইনকাম দরকার, কোনো রাস্তা পাচ্ছিলাম না। তখন ওই যেহেতু লেখালেখির অভ্যাস ছিল, তখন একজন মেডিকেল রিপোর্টার একটা পোস্ট ছিল দৈনিক বাংলায় এবং ইত্তেফাকে, 2টা পত্রিকা চালাতো ওরা। 150 টাকা 200 টাকা বেতন দিত। তখন আমার যিনি সিনিয়র ছিলেন ডক্টর সাকলাইন, উনি আমেরিকা চলে গেলেন। উনি যাওয়ার সময় আমাকে দিয়ে গেলেন ওই ইন্টারভিউর জন্য, যে এটা তুমি যাও, ইন্টারভিউ দাও, ভালো হলে দিবে। তো দৈনিক বাংলাতে আমি ঢোকার পরে ওরা আমাকে বললো যে আপনি ভালো নিউজ যদি লিখতে পারো তুমি, তাহলে দেবো। তখন ওটার নিউজ এডিটরের দায়িত্ব ছিল তারা ভাইয়ের। উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চাচাতো ভাই ছিলেন, আপন চাচাতো ভাই, ভীষণ কড়া লোক। তো উনি বললেন ভালো রিপোর্ট আনো, আদারওয়াইজ তোমার চাকরি হবে না। তা প্রথম একটা রিপোর্ট করলাম, আমি একটা মেয়ে ছেলে হয়ে গেছিলো, নাসির এখন পুরোপুরি নাসরিন, এরকম একটা নিউজ করলাম। বললো ভালো আছে, ওইটা প্রথম ছাপা হলো। তারপরে উনি আবার বললেন যে না, ভালো নিউজ নিয়ে আসো। তখন আমি চিন্তা করলাম কী নিউজ করা যায়, বলে ফিচার নিয়ে আসো। তো ফিচার খুঁজতে যেয়ে মর্গে গেলাম, যে ভূত আছে কিনা। ঢাকা মেডিকেল কলেজে ভূতের উপরে, মারা মানুষ মানেই তো ভূত প্রেত এইসব কাহিনী, আর মর্গ স্পেশালি। ওইখানে যে আমি একটা রিপোর্ট করছিলাম যেটা খুব ফেমাস হয়েছিল, খলিলুল্লাহ মরা মানুষের কোল খেতে। ওইটা আমি যখন ওই সময় ঢুকি সংবাদপত্রে, ওই খলিলের নিউজটা যে এইরকম হিট করবে আমরা কল্পনা করিনি। দৈনিক বাংলা
একদিনে 5 বার ছাপা হয়েছিল। এবং ওখান থেকে আমাকে ওই নিউজটার পরে আমাকে সঙ্গে সঙ্গে আমাকে চাকরি দিল বিচিত্রাতে, শাহাদাত চৌধুরী, উনি আমাকে বিচিত্রায় ঢুকিয়ে নিলেন। তখন আমার সৌভাগ্য হয়েছে অনেক বড় বড় সাংবাদিকের সঙ্গে কাজ করার জন্য। আমার জুনিয়র ছিলেন আসিফ নজরুল সাহেব, এখন উপদেষ্টা যিনি, উনি আমাদের পরে জয়েন করেছেন। এর আগে আমাদের সঙ্গে ছিলেন শাহরিয়ার কবির ছিলেন, মামুন ভাই ছিলেন, তারপরে খন্দকার আলী আশরাফ, মানে বিখ্যাত সাংবাদিকদের সঙ্গে আমি কাজ করার সুযোগ পেয়েছি। আমার সম্পাদক ছিলেন নুরুল ইসলাম পাটোয়ারি, নুইপা নামে বিখ্যাত ছিলেন, কবি শামসুর রহমান। তো এইটা আমার জীবনে একটা চরম অভিজ্ঞতা ছিল এইসব ভালো মানুষের সঙ্গে কাজ করার জন্য। এবং আমার লেখালেখির প্রতি এত আকর্ষণ ছিল, আই চেঞ্জ দি সিনারিও অফ বিচিত্রা। বিচিত্রা শুধু একটা বিনোদন পত্রিকা ছিল। আমি প্রথম একটা ক্রাইম রিপোর্ট করি শিশু হাসপাতালের উপরে, ঢাকার শিশু হাসপাতাল, যেখানে তখন একজন ডাক্তারের তখন একদম উপদেষ্টা হয়ে যাওয়ার কথা। তো রুনাল আলার অনুষ্ঠান নিয়ে একটা কি জানি একটা হসপস হয়েছিল, ওইটা রিপোর্ট করার পরে ওইটা ইনকোয়ারিতে চলে করা হলো না। এই কিন্তু বিচিত্রার প্রথম ক্রাইম রিপোর্ট, অনুসন্ধিৎসু রিপোর্ট, ক্রাইম বলা ঠিক হবে না, অনুসন্ধিৎসু রিপোর্ট আমরা শুরু করলাম। আমি এরপরে 40টা স্টোরি করেছি। তার মধ্যে অনেকগুলি যুগান্তকারী জিনিস ছিল, যেমন ঢাকার পতিতালয়, আমরা মেডিকেল কলেজ ছাত্রছাত্রীরা আমরা পতিতালয়ে যেয়ে ওদের হেলথ চেক করছি। আমরা কতগুলি মানুষের সেক্সুয়াল ডিজিজ এসটিডি আছে, এগুলো আমরা সব চেক করার পরে আমাদের এই প্রজেক্টটা নিয়ে নিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নিয়ে নিল। তারা ওই ঢাকার পতিতালয়গুলিকে ছড়িয়ে মানে ওগুলোকে উচ্ছেদ করলো এবং ওগুলোকে সব হেলথ সিস্টেম চালু করলো। আমি নেশার জগৎ লিখি, যেখানে ঢাকাতে ধুতুরা পয়জনিং হতো একসময়, ধুতুরা খাইয়ে মানুষকে এখনো চলছে, যেগুলি মানুষকে অজ্ঞান করে টাকা পয়সা লুট করে নিত। এই ধুতুরা পয়জনিং আমার ফার্স্ট রিপোর্ট ছিল, মানে আমি প্রথম রিপোর্ট করি এটা বিচিত্রাতে। এরকম রিপোর্টার হিসেবে তো অনেক সুনাম করিয়েছিলেন। সৌদি আরবে কবে গেলেন? সৌদি আরবে আমি গেছি যখন আমি ইন্টার্নশিপ করি, তখন আমাদের জন্য যাওয়া নিষিদ্ধ ছিল। কেন? তখন গভর্নমেন্ট নিষিদ্ধ করছে, ডাক্তারি যারা পাশ করছে তারা কেউ বিদেশ যাবে না, তারা মিনিমাম 5 বছর গ্রামে সার্ভিস দিবে। কিন্তু তখন আমরা সবাই, যেহেতু সবই তো গরিব ফ্যামিলির মানুষরা ডাক্তারি পড়তে গেছে ম্যাক্সিমাম, তো সবারই শখ ছিল যে কিছু কোনোভাবে যদি যাওয়া যায়। তো ওই সময় আমি আব্দুল্লাহ আবু সাইদ স্যারের সঙ্গে, না কার সঙ্গে মনে নেই, আমরা একটা ফিলিস্তিনি দিনে একটা প্রোগ্রাম করি। আচ্ছা। যে ফিলিস্তিনির যে মুভমেন্টটা ছিল, ইসাম বিশ্বাসও ছিলেন তখন বাংলাদেশে অ্যাম্বাসেডর বা মানে চার্জ দ্য অ্যাফেয়ার্সের মতো ছিলেন উনি। ওই প্রোগ্রাম করার পরে ওনার সঙ্গে আমার পরিচয় হয়। তো পরিচয় না, আমরা হেদায়েত হোসেন মোর্শেদ প্রোগ্রামটা করছিলেন। তো করার পরে উনি আমাকে হঠাৎ করে একদিন বললেন যে আমাদের লেবাননের লড়াই চলছে, তুমি কি আমাদেরকে 12 জন ডাক্তার দিতে পারো যারা আমাদেরকে হেল্প করবে ওয়ার ফিল্ডে? তখন আমি বললাম যে আমিই তো যাবো, তুমি যদি নিতে পারো আমাদেরকে। তো বললো হ্যাঁ তুমি চলো। তো আমার নেতৃত্বে আমরা 12 জন সার্জন, ডাক্তার, বিভিন্ন টাইপের, মানে মেইনলি যারা সার্জারি করে, ওয়ার ফিল্ডে কাজ করে, আহত নিহতদের চিকিৎসা করতে পারে, এরকম একটা টিম নিয়ে আমরা তখন বাংলাদেশ গভর্নমেন্টের ভেরি স্পেশাল পারমিশন নিয়ে আমরা তখন যাই, এটা 12 জন। তো লেবাননে যে আমি ওখানকার কেফা মুসাল্লাহ বলে, যেটা হলো মিলিটারি পুলিশ, ওদের সঙ্গে জয়েন করি বেইরুতে। ওখানে 1 বছর কাজ করার পরে আমার সঙ্গে ইয়াসের আরাফাতেরও পরিচয় হয়েছিল। ওনাকেও এক মজা করেছিলাম ওনার এক অনুষ্ঠানে, হঠাৎ করে মনে পড়লো, খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, ওখানে ছিল যে ওদিন ফিলিস্তিনিদের ছিল, ওদের জাতীয় দিবস ছিল, মানে এই পিএলওর মুভমেন্টটা যেদিন শুরু হয় সেই দিন। তো আমরা একটা বড় হলঘর, আরব বিশ্ববিদ্যালয়, জামা আল আরাবিয়া বলতো, ওইখানে আমরা বেইরুত 2টো বিশ্ববিদ্যালয় ফেমাস, একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ বেইরুত, আর একটা হচ্ছে জামা আরাবিয়া আরবদের। তো ওইখানকার হলে আমাদের অনুষ্ঠান হচ্ছে। তখন ওরা সব গান গাচ্ছে ফিলিস্তিনিরা। তখন বললো যে এখানে বিদেশি কিছু ডাক্তার আছে, ওরা কি ওদের গান শোনাবে কি না? তো আমি বললাম যে আমি শোনাবো, হাত তুলছি আমি। তো আমি দেখলাম কী গান শোনাবো, তো ওখানে তো আরবি গাইতে হবে। তো ওখানে যে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, ওদের সঙ্গে মিউজিক করলাম, বললাম ভাই এই মিউজিকটা একটু কপি করতে আমাকে। উঠাও তো সুরটা, উঠাইছে। আমি যে তখন তো আরবি কত ভালো জানি না, তো আমি চিন্তা করলাম যে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশের আরবি তো খুব সোজা, আগুয়ালে বাংলাদেশ, আখেরে বাংলাদেশ দিলাম, বদলাই ওটাকে আমি যে শুরু করছি, টান টানা টান টান টানান টান টানা টান 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 টানা টান টান টানা টান টানা টান টান, আউয়ালে ফালাস্তিন, আখেরে ফালাস্তিন, হায়াতে ফালাস্তিন, মৌতে ফালাস্তিন, ফালাস্তিন ফালাস্তিন ফালাস্তিন। এই যে গান শুরু করছে, আমার বাংলাদেশ বদলায়া ফালাস্তিন। এই গানটা ওদের বেইরুতের সাবরা সাতিলা ক্যাম্প, যেখানে ইসরায়েলের পরে অ্যাটাক করে, ওইখানে আমার প্রায়
এই গানটা 6 মাস আমাকে দেখলেই লোকে গাইতো, আমি নিজেরও গাইতো, আউয়ালে ফালাস্তিন আখেরে ফালাস্তিন বলে শুফ শুফ ডক্টর আউয়ালে ফালাস্তিন যাচ্ছে, মানে বলে আউয়াল ফালাস্তিন এত পপুলার হয়েছিল আমাদের গানটা। অনেক সময় কাজে লাগে কিন্তু ইউ আর সো ক্রিয়েটিভ। হ্যাঁ, এটা খুব খুব পপুলার হয়েছিল ওখানে, এবং ইয়াসির আরাফাত আমাকে এসে হাত করছিলেন যে ইটস এ গুড সং। তো ওখানে এই কাণ্ড করতে যে আমি ওই ইসরায়েলিদের নজরে পড়ে যাই, আমাদের ডাক্তাররা। তো আমাদের যে 12 জন গেছিলাম 10 জন আগেই ভেগে চলে এসেছে সৌদি আরবে, আমরা 2 জন শুধু রয়ে গেছিলাম। পরে ওই ফিলিস্তিনেরই আমাদেরকে সৌদি আরবে পাঠিয়ে দেয়, ওদের এসে এই সৌদি আরবে আমি ঢুকি। এবং সেই সময় তো আপনি তৎকালীন রাজ পরিবারের সদস্য? না, প্রথমেই হইনি আমি, আমরা প্রথম ন্যাশনাল গার্ডে জয়েন করি। আচ্ছা, তারপর প্রথম ন্যাশনাল গার্ডে জয়েন করার পরে ওই ওরা আমাদেরকে ফিলিস্তিনে পাঠিয়ে দিয়েছিল। ওরা বললো তোমরা রিয়াদে যাও, ন্যাশনাল গার্ডের যিনি চিফ অফ রিক্রুটমেন্ট ডক্টর শেহাব, মানে ডক্টর শেহাবের কাছে তোমরা যাও, ওনার সঙ্গে দেখা করো। তো ওনার কাছে গেলাম, উনি আমাদের দেখে বললেন ও তোমরা মুজাহিদ, তোমরা ওখানে লড়াই করে আসছো। আমরা লড়াই করিনি, আমরা চিকিৎসা করছি আমরা। তারপর বললো যে খুব ভালো, তোমরা যাও ওসমান রহমানের কাছে, উনি ছিলেন তখন ন্যাশনাল গার্ডের চিফ অফ এমপ্লয়মেন্ট। তো উনি আমাদেরকে চাকরি দিলেন সৌদি ন্যাশনাল গার্ডে, আমাদেরকে আর্মিতে ঢুকিয়ে নিলেন। আমি আমার 3 বন্ধু একসঙ্গে আমরা জব পেলাম। 2 জন ফিলিস্তিনি ছিলাম, 1 জন ঢাকা থেকে গেছিল, 3 জন আমরা চাকরি পেয়ে গেলাম অ্যাজ ক্যাপ্টেন। তখন সৌদি আরবে খুব মিলিটারিতে লোক ছিল কম, শুধু বাংলাদেশি আর জর্দানি, এরা কিছু অফিসার ছিল, বাকি সব মানে এমনি কাজ করতো। ওই আমরা ঢুকে গেলাম ওই সৌদি আরবের ন্যাশনাল গার্ডে অ্যাজ ক্যাপ্টেন। ওইখানে কাজ করতে করতে আমি খুব পপুলার হয়ে যায়। তো ওই সময় আমি লক্ষ্য করছি যে বাংলাদেশিদেরকে খুব কষ্ট দিচ্ছে বাঙালিরা, এই অন্যান্যরা। আমাদের লোকজন তখন বিদেশে আসতে চায়, আমাদের চাকরি তো কম ছিল, বিদেশে গেলে তখন দুবাইতে বেশ কিছু লোক গেছে, দুবাইওয়ালা অনেক প্রচুর পয়সা, তখন দুবাইওয়ালা গান টান ওইসব হলো, কিন্তু ওখানে প্রতারণা হতো প্রচুর। সৌদি আরবে সেই প্রতারণাটা চলে আসলো, মানুষ বেশি যেতে পারতো না, শুধু পাকিস্তানি ইন্ডিয়ান এরা কন্ট্রোল করতো, মেইনলি পাকিস্তানিরা, ওরা বেশি কন্ট্রোল করতো এবং আমাদের বাঙালিদেরকে প্রতারণা করতো। ওইটা দেখে ন্যাশনাল গার্ডে থাকা অবস্থায় আমার তখন মনে হলো যে না, এটা তো চলতে পারে না। তো আমি ইন্টারফেয়ার করলাম এটার মধ্যে, যে এটা কী করা যায়। ইন দ্য মিন টাইম আমার যে রুগীগুলি ছিল ওখানে, তারা খুব বড় লোক ছিল। আমার ক্লিনিকটা ছিল 2 শহরের মাঝখানে। তো ওখানে আমাদের ওই বড় বড় ক্লায়েন্টরা আসতো, যারা আমি পরে ক্লায়েন্ট হয়েছে আমার আর কি, বড় বড় ব্যবসায়ীরা আসতেন। কারণ সবাই তো মিলিটারি হাসপাতালে, মনে আছে আপনাদের যে মিলিটারি হাসপাতালে গেলে ভালো লাগতে, মনে করেন ভালো ডাক্তাররা থাকে। তো ওইটা আমাদের যেহেতু মিলিটারি হাসপাতাল 2 সিটির মাঝখানে রাস্তার পাশে, আসতো অনেকে। তো আমার সঙ্গে সবার খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায় বড় বড় লোকজনের সঙ্গে। তো ওখানে খোদারি বলে একজন বড় ব্যবসায়ী, ওনার সঙ্গে আমার পরিচয়। উনি একদিন আমাকে বললেন যে আমার 2800 লোক লাগবে বাংলাদেশ থেকে, 2500 লোক লাগবে, তো তুমি কি লোক এনে দিতে পারবা? তাই বললাম না না, এটা খুব খারাপ ব্যবসা, এটা আমরা ভদ্রলোকরা, শিক্ষিত লোকেরা কেউ করি না। তো ইন দ্য মিন টাইম পরের দিনই আমার সঙ্গে একজন ব্যবসায়ীর দেখা হলো, যিনি এখনও ব্যবসা করেন বাংলাদেশে এখনও, রিয়াজুল ইসলাম। উনি হঠাৎ করে রিয়াদে দাম্মামে চলে গেছেন। দাম্মামে যে বললেন যে আমি আসছি এখানে একটা ব্যবসার জন্য। কিসের ব্যবসা? বলে একটা ম্যান পাওয়ার অর্ডার আসছে খোদারি কোম্পানিতে। আমি আরে, ও তো আমার পরিচয়, তোমাকে বলছে, কালকেই বলছে আমাকে এটা, বলে আমাকে নিয়ে যান। এই তার কাছে আমি নিয়ে গেলাম। তো উনি ওই ব্যবসাটা করলেন। তখন আমার সঙ্গে আরও অনেকে ধীরে ধীরে বাংলাদেশের অনেক বিখ্যাত ব্যবসায়ী, তার মধ্যে আমার এই যে প্রিমিয়ার ব্যাংকের ফর্মার যিনি চেয়ারম্যান ইকবাল, উনি ছিলেন, নূর আলী ছিলেন শেরাটনের ওনার, তারপরে লোটাস কামাল ছিলেন, এরকম অনেক মানুষ যারা আমার এখন যারা বিখ্যাত, ওই তাদেরকে আমি ওই প্রথম ওই ব্যবসা দেওয়া শুরু করলাম। ওই ব্যবসা যখন দেওয়া শুরু করি, তখন সৌদি গভর্নমেন্ট আমাকে বললো যে তোমার এটা তুমি করতে পারো না, বিইং এ ডক্টর ইউ ক্যানট ডু। তখন আমার কিছু ওদের সরকারি সংস্থার সঙ্গে কিছু ঝামেলা হলো, ওরা আমাকে একটু আটকে রাখছিল একদিন। ছেড়ে দেওয়ার পরে ওই ন্যাশনাল গার্ডের যিনি আমার কমান্ডার ছিলেন, উনি আমাকে ডাকলেন একদিন আমার বাসায়, বললেন যে তো কী হয়েছিল ঘটনাটা? আমি বললাম এই ঘটনা হয়েছে। তো উনি বললেন কাজ করো, তোমার তো ন্যাক মনে হচ্ছে ইন বিজনেস মোর দ্যান মেডিসিন। আমি বললাম দুটোই আমার ন্যাক, মেডিসিন তো আমার ছোটোবেলা থেকে শখ। তখন উনি বললেন যে তুমি এক কাজ করো, আমার একটা ভাইয়ের একটা লাইসেন্স আছে, ম্যান পাওয়ার লাইসেন্স, তুমি কি ওটার দায়িত্ব নাও বা ডাক্তারিও করো। আমি বললাম যে ডাক্তারি পরিচয় আমি বাদ দিতে পারবো না, তুমি আমাকে প্রাইভেট ফিজিশিয়ান বানাও রয়্যাল হাইনেসের, তাহলে আমি ওটা থাকবো আর আমি ওনার বিজনেসটা চালাবো ডাবল। এই রাজি হয়ে গেল। এই প্রথম আমার রাজ পরিবারে ঢোকা। আচ্ছা, একজন প্রিন্স, তার নজরে পড়া, এটা একটা অদ্ভুত জিনিস। মানুষের লাইফে চেঞ্জগুলি কীভাবে আসে, ইউ ক্যানট অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড ইট। মানে অল প্রোগ্রাম বাই আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন আমি রিজিক দাতা, আল্লাহ ওই প্রোগ্রাম করে দেন। এবং সেই অপরচুনিটিগুলো আপনি সবসময় গ্র্যাব করেছেন এবং সঠিক সময় আপনি আমি কিছু গ্র্যাব করিনি। আমার কাছে মনে হয়েছে এখন এই জীবনের শেষ প্রান্তে এসে আপনাকে আল্লাহ পুশ করে নেয়,
ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং। যারা বলে যে আমি কষ্ট করে এটা কামাই করেছি, এটা অর্জন করেছি, আমার কাছে আমার অভিজ্ঞতা মনে হয়েছে না, ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং। সেই সৌদি রাজপরিবারের সঙ্গে আপনার কাজ শুরু হলো, সেই সময়কার অভিজ্ঞতাগুলো আরো একটু জানতে চাই। অ্যাকচুয়ালি সৌদি রাজপরিবার একটা সেন্সিটিভ পরিবার। এখানে আপনি ওনাদের নাম নিয়ে এত কথা জি জি এটা বলা ঠিক না। হাইলি সফিস্টিকেটেড এবং তাদের সব কিছু ক্লাসিফাইড অ্যাকচুয়ালি। আমি যেহেতু আমি তো বললাম আপনাদেরকে যে আমি প্রথম ওনাদের ডাক্তার যার ছিলাম, উনি যতদিন প্রথম ডাক্তার ছিলাম উনি তখন রিক্রুটমেন্ট করছিলাম, আমরা চালাচ্ছিলাম। এই করতে করতে একসময় ওনাকে তখন কিং কে ছিল, তখন মনে হয় কিং ফাহাদ ছিলেন, তখন উনি তাকে নাজরানের গভর্নর বানিয়ে দেন। যখন উনি গভর্নরে চলে যান তখন উনি আমাকে বললেন যে এখন তো আমি আর ওই নিয়ম সৌদি আরবে যখন আপনি চাকরি করবেন, যেটা করবেন আপনি ওটাই করবেন, এটা ওদের একামা রুল নাম্বার 60, এর বাইরে আপনি কিছু করতে পারবেন না। তো বললেন যে এতদিন তোমাকে আমি কভার করছি, এখন তো আমি পারবো না, বিকজ আই এম টেকিং এ পোর্টফোলিও। উনি গভর্নর হয়ে গেলেন। তো গভর্নর হওয়ার পরে তখন আমি বললাম তো আমি রয়্যাল হাইনেস এখন কই যাবো। তো বলে উনি ছিলেন পাইলট, F-15 পাইলট ছিলেন। তো ওনার একজন ছাত্র ছিল, উনি ছিলেন কিং আবদুল্লাহর ছেলে। তো উনি তখন আমাকে ওনার আন্ডারে ওই একইভাবে ট্রান্সফার করে দিলেন। ওনার লাইসেন্সটা ওনার নামে আমরা ট্রান্সফার করে নিলাম, আর ওনাদের পরিবারের একজন চিকিৎসক হিসেবে আমার একামার কন্ডিশনটা রয়ে গেল আর কি। আবার এর মধ্যে আবার হেলথ মিনিস্ট্রির আবার অবজেকশন আসলো, বলে ডাক্তারকে ফুল ডাক্তারই হতে হবে। তখন এগুলো অনেক ইস্যু আছে, এই জন্য এগুলি আমরা মানে নিয়ম মেনে চলতে হয়। তো প্র্যাকটিক্যালি তখন আমি আবার চেঞ্জ করে এটা আবার অ্যাডভাইজার হিসাবে রয়ে গেলাম। যে আপনি লিখছেন না উপদেষ্টা, ওই জন্য আবার উপদেষ্টা হিসেবে রয়ে গেছি। ওনাদের সঙ্গে ওনাদের দরকার হলে আমরা যেতাম, ওনাদের চিকিৎসা বিষয়ক ব্যাপারে আমরা ঠিক চিকিৎসা করতাম না, আমরা ওনাদেরকে পরামর্শ দিতাম। যে বিভিন্ন ওনাদের ডাক্তার ছিল, বড় বড় ডাক্তার ছিলেন। আমাদের ম্যাজিস্ট্রির স্পাইনাল ডিজিজ ছিল, উনি ওটাতেই ইন্তেকাল করছেন 96 ইয়ার্স এইজে, আল্লাহ ব্যস্ত নসিব করে থাকে। তো যেটা শুরুতে আমি দর্শকদের জানাচ্ছিলাম যে 17 লাখ বাংলাদেশিদের কর্মসংস্থানে আপনি অনন্য ভূমিকা রেখেছেন, এই প্রসঙ্গে একটু। এটা আমি একা নই, শুরুটা আমি করেছি, এটা ঠিক। যখন আমি ওই 78-এ যখন শুরু করে দিলাম, তখন আমাকে প্রতিটা বাঙালি আমাকে গালাগালি করতো, এমনকি বলতো, আমার পাশে এসে বসলে বলতো যে ওনার পাশ থেকে দূরে সরে বসেন, ওনার দুর্গন্ধ আসতেছে। কেন? যে উনি ম্যান পাওয়ার করতেছে, আদম ব্যাপারী উনি। তো আমি খুব কঠিন একটা সময় আমি পার করেছি। আমাকে বহু মানুষ আমার সমাজে ইঞ্জিনিয়াররা, ডাক্তাররা যখন সামাজিক অনুষ্ঠানে যেতাম তখন বলতো উনি ডাক্তার হয়ে উনি আদম ব্যবসায় জড়াইছেন। ইট ওয়াজ রিয়েলি টাফ টাইম ফর মি। কিন্তু আমার নিয়তটা ছিল যে পয়সা কামাই করে না, আমার নিয়ত ছিল যে বাংলাদেশের মানুষ সুষ্ঠুভাবে আসুক, কারণ কোনো শিক্ষিত লোক এই ব্যবসায় ঢুকছে না। আমি একা আমার এই কাজ করার পরে 3-4 বছর পরে যখন দেখলো যে না, এই লোকটা তো ছাড়বেই না, সে তো এর মধ্যে ঢুকবেই, তখন আমার দেখা দেখি কয়েকজন ইঞ্জিনিয়ার, কয়েকজন ব্যবসায়ী তারা আস্তে আস্তে শুরু করলো। তো ইন দ্য মিন টাইম আমার যে প্রচেষ্টাগুলো শুরু, আমি যেহেতু প্রথমেই বড় বড় অর্ডারগুলি আমি নিয়ে নিছি, 2800, 2500, 2000, 4000 এরকম বিগ নাম্বারের লোক আনার পরে এটা দেখা গেল কি, এটা ভীষণ অবশ্যই ব্লেসিং ছিল। আমার যারা বস স্পন্সর ছিলেন তারা বলে দিয়েছিলেন যে বাংলাদেশের জন্য চেঞ্জ করো। আরেকটা চেঞ্জ হয়েছে, বড় রকমের চেঞ্জ, সেটা ছিল আপনার আমাদের যে ইরান ওয়ারের সময়। এইটা একটা অদ্ভুত ভালো ডিসিশন ছিল তখনকার গভর্নমেন্টের। আমার মনে হয় তখন প্রেসিডেন্ট এরশাদ মনে ছিলেন। তখন এই ইরাক ওয়ারের ইরাক আর সৌদি আরবের যে লড়াইটা হলো নিয়ে, কুয়েত দখলের পরে সাদ্দাম হোসেনের সঙ্গে লড়াইটা হয়। আপনারা তখন ছোট ছিলেন, তখন ছোট ছিলেন আপনারা। তখন কিন্তু ওই লড়াইয়ে বাংলাদেশের মানুষ সব ছিল ইরাকের সাপোর্টে, কিন্তু বাংলাদেশ সরকার আমেরিকান এবং সৌদি কোয়ালিশন ফোর্সের আহ্বানে আমাদের এখান থেকে 2000 সৈন্য পাঠানো হয়। ওইটার দায়িত্বে ছিলেন আমাদের যে চিফ অফ স্টাফ জেনারেল ওয়াকারের শ্বশুর মুস্তাফিজুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল মুস্তাফিজুর রহমান, উনি গিয়েছিলেন। তো উনি যখন যান তখন আমাকে শাহাদাত ভাই আর দৈনিক বাংলা বলল যে আমাদের তো কোনো সাংবাদিক নাই, তো আপনি একটা গভর্নমেন্টের চিঠি নিয়ে ওখানে সাংবাদিকতা করেন। তখন আমি একমাত্র পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া 3 দেশের তরফ থেকে একমাত্র ওয়ার করেসপন্ডেন্ট আমি সৌদি আরব থেকে নিউজ পাঠাতাম।
তো ওইখানে আমি একটা ছোট্ট ক্যাম্পকর্ডার কিনে আমাদের সোলজারদের মনোবল রাখার জন্য, কারণ দেশের মানুষ গালাগালি করতেছে, তোমরা ইরাকের বিরুদ্ধে লড়াই করছো, সাদ্দামের বিরুদ্ধে লড়াই করছো কেন? তো তখন তাদেরকে যে মনোবল রক্ষা করার জন্যে আমি অনেক কাজ করেছি। তো ওই সময়ের অনেক অফিসার এখনও তারা অনেকে রিটায়ার্ড। জেনারেল মাসুদ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ চৌধুরী, উনি মুস্তাফিজুর রহমান সাহেব চলে যাওয়ার পরে ওনার ইন্টারভিউ আমি যে ইন্টারভিউ নিয়েছিলাম ওইটা বিবিসি প্রকাশ করেছিল, যে বাংলাদেশ কন্টিনজেন্সি ফোর্স কেন এসছে এবং কি করতে যাচ্ছে। ওইটা একটা খুব ইম্পর্টেন্ট একটা নিউজ ছিল। ইউএনডিপিও তো আপনার প্রতিবেদন প্রকাশ ইউএনডিপি করছে। তো এইসব করতে করতে যখন 2004 সনের দিকে একদিন ইউএনডিপির দুজন ভদ্র মহিলা আসলেন আমার কাছে, আমার ইন্টারভিউ নিলেন, আমার ক্লিনিকে চলে আসছিলেন তখন। তো আয়সা বললেন যে এরকমভাবে আপনি তো ম্যান পাওয়ার সঙ্গে জড়িত, তারা বললো যে আমাদের একটা মূল্যমান আছে, যে আপনার কারণে এই বাংলাদেশে ম্যান পাওয়ার সিনারিও চেঞ্জেস এবং আমাদের যে রেমিটেন্সের চিত্রটা বাংলাদেশে, ওরা অ্যাকচুয়ালি করছে সৌদি আরব থেকে কত টাকা বাইরে যাচ্ছে এবং কেন যাচ্ছে, কাদের কারণে যাচ্ছে, ওই পয়েন্টটা ওরা একটা রিপোর্ট করছে ইউএনডিপির সৌদি আরবিয়ান ইকোনমির উপরে রিপোর্ট। সেই রিপোর্টে আমার নাম মেনশন করে দিচ্ছে, যে ওটা কপি আমার কাছে কোথাও জানি আছে, বা আপনারাও গুগল করলে খুঁজে পাবেন না। সেই তো 2004-এ এটা লিখছিল যে একজন ডাক্তারের কারণে সৌদি আরব থেকে প্রচুর বাইরে টাকা যাচ্ছে, বাট আমরা তো কাজ করিয়ে নিচ্ছি। আর একটা হলো যে ওর নিজের দেশের রেমিটেন্স সিনারিও চেঞ্জ হয়ে গেছে। তো এটা যখন দেখলাম ইউএনডিপি আমাকে এটা স্বীকৃতিটা দিয়েছে, ওইটা আমি খুব গর্ব করে বলি সবাইকে, যে আমার যে কাজের একটা ভালো স্বীকৃতি আছে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে। তো কিন্তু এটা এই রেমিটেন্স পেশনে আমার একার ক্রেডিট নেওয়া ঠিক হবে না, কারণ আমার 2-3 বছর পরে যারা জয়েন করছেন এরা আমরা সবাই মিলে আমরা ওই পর্যন্ত প্রায় 17 লক্ষ লোকের আমরা চাকরি দিই। যদিও আমাদের টার্গেট ছিল, সৌদি গভর্নমেন্টের টার্গেট ছিল 1.2 মিলিয়নের বেশি কাউকে ঢুকতে দিবে না, কিন্তু আমরা তো ইলিগালি থাক না বাঙালির, আমরা যা করি আর কি। তো এখন যেমন এখনও নিয়ম হচ্ছে 1.2, মানে যত কম্প্যারিজন তার মধ্যে, কিন্তু আমরা তো এখন হিসাব করে দেখছি যে আমাদের আছে প্রায় 3 মিলিয়নের মতো বাঙালি আছে। কেমনি আছে আমরা নিজেও জানি না, সৌদি গভর্নমেন্টও বলতে পারবে না কেমন করে আছে, কিন্তু ইলিগালি না, ওই সম্ভব। এটা ওরা সৌদিরাই আমাদেরকে এত আদর করে, ওরা আমাদের এটাকে ইগনোর করে এটা হয়তো সামহাও এসে ডেমোগ্রাফির মধ্যে ঢুকতেই দেয় না, কিছু একটা হবে। আমরা আরেকটা বিষয় নিয়ে জানতে চাই সুস্মিতা, যে বরিশালে যে একটা ঘূর্ণিঝড় হয়েছিল সেটি নিয়ে আসলে আপনার ভূমিকা। ওটা আমার ভূমিকা ছিল, আমার মনটা খুব খারাপ ছিল যেদিন বরিশালের সিডর হয়। তো আমাকে ওদিন রয়্যাল হাইনেস ডাকছিলেন আমাকে কোন কাজের জন্য। আমি বলি তোমার মুখ কালো কেন? আমি বললাম যে রয়্যাল হাইনেস কালকে তো আমাদের এলাকাতে এরকম ভীষণ হয়েছে, আমার আত্মীয় স্বজন থাকে ওখানে, ওরা মনে হয় বেঁচে নেই, ওদের গরু বাছুর সব ভেসে টেসে গেছে, কী হয়েছে বলো তো? তা আমি ওনাকে সব বললাম যে এরকম সিডর হলে পরে আমাদের তখন ওখানে কলাপাড়া ওই এলাকাটা, আমি তো সৌদি আরবে বসে খবর পাইছি যে সব আমাদের আত্মীয় স্বজন আছে ওখানে, তো ওরা সব মানে কেউ মারা গেছে, কেউ ভেসে গেছে, সব আমার কাছে শুনলো। শোনার পরে বললে হ্যাঁ ভেরি ব্যাড, কেন তোমাদের নাই, বাঁচতে পারো না কেন? পানি আসে এত উঁচু হয়ে, ওখানে বড় বড় উঁচু শেল্টার করতে হয়, যেখানে মানুষ আগে খবর পেলে তারা যে শেল্টারে আশ্রয় নিতে পারে, গরু বাছুরগুলো রাখার জায়গায়, তো তারা বেঁচে যায়। আচ্ছা, তাই অনেকক্ষণ মনোযোগ দিয়ে শুনছে। আমি পরের দিন বিকালে দেখি যে 130 মিলিয়ন ওনারা পাঠিয়ে দিয়েছে। তো আমি পরের দিন পরে আবার চান্স পাইলে আমি বললাম রয়্যাল হাইনেস এটা কী করলেন? বলে আমি ম্যাজিস্ট্রেটকে বলছি, মানে ওনার আব্বাকে, উনি বলছেন যে এরকম বাংলাদেশে আমাদের যে ডাক্তার আছে ওর এলাকাতে এটা হয়েছে। তো উনি ওর কিছু বলেন নাই, এবং উনি এত বাংলাদেশের এই গল্পটা আমাদেরকে এত টাচ করছে যে ম্যাজিস্ট্রেট কিং আবদুল্লাহ উনি মরার আগে ওনার নাম ছাড়া উনি বাংলাদেশের জন্য 100 মিলিয়ন উনি আবার বরাদ্দ করে গেছেন, যে আমার নাম জানি কেউ না জানে। এটাও পত্রিকা আসছিল। পরে সেই 100 মিলিয়ন দিতে রয়্যাল হাইনেস নিজে আসছিলেন, উনি প্রাইভেট এয়ারক্রাফট নিয়ে বরিশালে গেছেন এবং ওই টাকা ডোনেট করছে। কিন্তু দুঃখজনক ঘটনা কি জানেন, এই টাকাটা আমাকে বলছিল যে তুমি নাও। আমি বললাম আমাকে দিয়ে না, আপনার গ্রিন ক্রিসেন্টকে দেন। কারণ গ্রিন ক্রিসেন্ট কী করবে? গ্রিন ক্রিসেন্ট করতে গিয়ে টাকাটা দিয়ে দিচ্ছে আবার এখানকার অ্যাম্বাসেডর দিচ্ছে আবার তার বন্ধু বান্ধব লোকাল ব্যবসায়ী, তাদেরকে লোকাল যারা কন্ট্রাক্টিং করে, এরা আবার এই পয়সা নিয়ে এমন সিনিমিনি খেলছে। এখন আমাদের প্রিমিয়ার ব্যাংকে এটা নিয়ে কেসও আছে, মানে এই টাকা ওকে দিছে, ও টাকা ওকে দিছে, সামান্য কিছু ঘরবাড়ি বানাইছে, বাকিটা মানে মিস হ্যান্ডেল করছে, সেটা নিয়ে এখন ওদের মধ্যে গন্ডগোল। আমি এখানে চেয়ারম্যান হওয়ার পর ওই কেস আবার আমার কাছে এখনো আসছে। তো আমি এটাও আমি নাড়াচাড়া করবো। আমাদের জন্য দুর্ভাগ্য যে সঠিক কাজে আমরা আসলে সুযোগগুলোকে লাগাতে পারি, এবং সেটা বিদেশের কাছে আমাদের অনেকের নামে হয়তো। এবং ওনারা আমাকে সেদিনও কল দিছিলেন যে তুমি কংগ্রাচুলেট করছেন একজন রয়্যাল হাইনেস, বলে যে তুমি ওই যে গ্রিন ক্রিসেন্টের টাকাটা নিয়ে
এটা তোমার ব্যাংকের লোকের থ্রুতে গেছে। আমি বললাম যে হ্যাঁ। বলে যে এটা তুমি ইনকোয়ারি করে আমাদেরকে একটা রিপোর্ট দিও যে কি হয়েছিল টাকাটা। মানে খুব লজ্জাজনক ব্যাপার যে ওনারা। আমরা একটু কোভিড মহামারীর সময় যে নাজাল ভ্যাকসিন আপনি আপনার উদ্যোগে নিয়ে এসেছিলেন সেটি সম্পর্কে শুনে। এটা খুব ইন্টারেস্টিং। আমরা কিন্তু শুধু এইটা না, যখন কোভিড হয়, যখন আমাদের অ্যাস্ট্রাজেনিকা যে কোভিড ভ্যাকসিনটা ছিল, যেটা বাংলাদেশে মানে আমাদের বেক্সিমকো গ্রুপ যেটা বুক করছিলেন, টাকাও দিয়েছিলেন, ওটা তো একটা লেভেলে দেখা গেল অ্যাস্ট্রাজেনিকা নট ওয়ার্কিং ওয়েল, এটার যে প্রোটেকশন ওটাও তো ভালোও না। তখন আমরা খুব কনসেন্ট্রেট করলাম। তখন আমরা আমাদের 3 জন ক্লাসমেট, আমি জিয়াউদ্দিন আহমেদ সাদেক নেফ্রোলজিস্ট আমেরিকাতে, আর একজন হলো মাসুদ, ও নিউ ইয়র্কে প্র্যাকটিস করে, আমরা এই 3 জনে আমরা প্ল্যান করলাম যে কি করে আমেরিকা থেকে যেটা ওরা দান করে সেই ভ্যাকসিনটা আনা যায় কিনা। তখন আমাকে জিয়াউদ্দিন একটা বুদ্ধি দিল, বললো যে আমরা কন্ট্যাক্ট করছি কমলা হ্যারিসের ভাইস প্রেসিডেন্ট ছিলেন যিনি, তার ডাক্তার হচ্ছে একজন বাংলাদেশি ডাক্তার, আমাদের ঢাকা মেডিকেল কলেজের জুনিয়র, আমাদের হাফিজের ওয়াইফ, নাম মনে নাজমা। তো বললো যে ওকে দিয়ে আমরা কমলা হ্যারিসকে আমরা রিকোয়েস্ট করছি। তো উনি আমাদেরকে প্রথম দিলেন প্রায় 1200 ভেন্টিলেটর ফ্রি। আমরা ওই ভেন্টিলেটর নিয়ে আসলাম। জিয়াউদ্দিন পাঠালো, আমাদের ডক্টর আবদুল্লাহ ছিল, আগের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ছিল, যে ও আমাদের জুনিয়র ঢাকা মেডিকেল কলেজে, ও আমাদের হেল্প করলো। আমরা 1200 ভেন্টিলেটর এনে বিভিন্ন জায়গায় দিয়ে দিলাম। এরপর আমরা টার্গেট করলাম যে যদি আমেরিকান গভর্নমেন্টকে কনভিন্স করতে পারি আমরা, তাহলে এইগুলি আনা যেতে পারে ফ্রি ভ্যাকসিন। এই আমাদের 4 জন ডাক্তারের প্রচেষ্টায়, হাফিজ, নাজমার হাজব্যান্ড, মাসুদ, আমি, জিয়াউদ্দিন, আমাদের প্রচেষ্টাতে কিন্তু এটা খুবই একটা জিনিস ইনফ্লুয়েন্সিয়াল একটা ব্যাপার হয়েছিল, যে এই যে আপনারা যে 25 মিলিয়ন ভ্যাকসিন বাংলাদেশে পেয়েছেন, আর 6000 বাচ্চাদের জন্য, যেটা ছিল ইসের মডার্না আর ফাইজার ভ্যাকসিন, এগুলো কিন্তু আমাদের বিরাট একটা অবদান ছিল। এবং এটা নিয়ে গোলাম মুর্তজা, যিনি এখন ইউনাইটেড স্টেটসে যিনি আমাদের প্রেস সেক্রেটারি, উনি আমার ইন্টারভিউ নিয়েছিলেন ডেইলি স্টারে, এবং কয়েকটা পত্রিকাতে পাবলিশড হলো। পাবলিশ হওয়ার 3-4 দিন পরে দেখি আমাদের ছবি টবি সহ সব পুরো ঘটনা সহ, এরপরে দেখি যে আমাদের ক্রেডিট আগের গভর্নমেন্ট নিয়ে নিছে। তারা বলতে চাচ্ছেন যে এটা মানে ওনারা আনছেন। সবচেয়ে ফানি জিনিস হলো এই ভ্যাকসিন আনতে আমরা কিন্তু কোনো পয়সা নেই, এবং আমেরিকান গভর্নমেন্টও কোনো পয়সা নেয়নি। কিন্তু খুব দেখলাম যে এটা পরবর্তী সময় দেখলাম যে এটার পিছনে 45,000 কোটি টাকা খরচ হয়েছে। এটা কোথায় খরচ হলো, এটা একটা মিস্ট্রি আমাদের জন্য, কারণ আমরা জানি যে এটা আনতে কোনো খরচই হয়নি। তো এই কাজটা যখন আমরা শুরু করি, তখন আমি খবর পেলাম যে কালিনস্কি ইনস্টিটিউট, যারা মেডিসিনে নোবেলকে পাবে ডিসিশন নেয়, ওখানে প্রফেসর ওলা উইঙ্কভিস্ট, উনি আমার এক বন্ধুর বন্ধু, উনি সুইডেনের মেডিকেল অ্যাসোসিয়েশনে জড়িত, উনি এই রিসার্চটা করছেন, উনি এটা আবিষ্কার করছেন। খবর পেয়ে আমরা এই 4 বন্ধু, আমাকে বললো তুই চলে যা তাড়াতাড়ি সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউটের সাথে। হ্যাঁ, তো আমার বন্ধুরা যারা আমরা কমলা হ্যারিসের সঙ্গে আমরা যারা কাজ করেছি, হার এক্সেলেন্সি, তো ওরা আমাকে বললো যে তুই তাড়াতাড়ি সুইডেন চলে যা, ওখানে একটা ন্যাজাল ভ্যাকসিন ওরা রিসার্চ করতেছে, তো এইটা বাংলাদেশে এটার ট্রায়াল দেওয়া যায় কিনা, ট্রায়াল দিলে আমরা ভ্যাকসিনটা ফ্রি পাবো। তখন আমি ওখানে চলে গেলাম। আমার বন্ধু ডক্টর সাইদ শাহজাহান, উনি আমাকে হেল্প করলেন, পরিচয় করিয়ে দিলেন ওদের সঙ্গে। তো আমি তখন প্রফেসর ওলা উইঙ্কভিস্ট এবং তার যে টিম, ওদের সঙ্গে আমি অনেক কোঅপারেশন করি যে ওইটা রিসার্চের ব্যাপারে। তো আমি ওদেরকে যে বলি যে এটা আমাকে দাও। তো আমি প্রায় 5-6 মাসের মতো ছিলাম সুইডেনে, নাকি 8 মাস ভুলে গেছি, এইটা আনার জন্যে। তো এইটা আনার পরে আমরা এখানে মুগদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর আহমেদ কবির, তারপরে ICR কোন অর্গানাইজেশন যারা আমাদের হলো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হলো, খুব সম্ভবত ICDR, মনে নেই কারা কারা হয়েছিল, 3-4 বছর আগে কাহিনী। তো আমরা আহমেদুল কবিরকে দিয়ে আমরা এইটার রিসার্চটা বাংলাদেশে করার জন্য সরকারের কাছে আমরা দরখাস্ত দিই। তখন আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ওনারা আমাদেরকে, আমাদের এথিক্যাল গ্রুপ, তারা আমাদের পারমিশনটা দেয়। তখন প্ল্যান হলো যে এই ভ্যাকসিনটা প্রোডাকশন হবে এসেনশিয়াল ড্রাগসের যে ফার্মাসিউটিক্যাল ওখানে, অথবা প্রাইভেটলি, এবং বাংলাদেশ এইটার পয়সা দিবে একদম মিনিমাম কস্ট প্রাইস। আর আমরা যেটা সেল হবে এখান থেকে সারা পৃথিবীতে, তখন প্ল্যান ছিল যে বাংলাদেশে এই ন্যাজাল ভ্যাকসিনটা প্রোডাকশন করলে কোভিড যদি ওরকম আগের মতো মহামারী হিসেবে চলে আসে, তখন বাংলাদেশের এই প্রোডাকশনটাই সারা দুনিয়া পাবে, এবং এইটাকে প্যাট্রোনাইজ করবে WHO। তো ওই চুক্তিটা কিন্তু আছে আমাদের, এখনও চুক্তিটা বলবান রয়ে গেছে। কিন্তু ইন দ্য মিন টাইম কোভিড গেল বন্ধ হওয়ার পরে, আর যারা এটা ফাইন্যান্স করতেছিলেন রিসার্চটা কমপ্লিট করার জন্য,
আমরা বাংলাদেশের কয়েকটা কোম্পানির সঙ্গে আমরা আলাপ করেছিলাম, ইনসেপ্টা ছিল, বেক্সিমকো ছিল, কয়েকজনের সঙ্গে আলাপ করেছিলাম। তো তারাও আমাদের সঙ্গে অনেক সহযোগিতার হাত বাড়িয়েছিলেন, কিন্তু কোভিড বন্ধ হয়ে যাওয়ার কারণে ওই রিসার্চটা রয়ে গেছে। কিন্তু আমাদের প্যাটেন্ট এবং আমাদের যে ট্রায়াল পারমিশন সরকারি লেভেলে সেটা আমাদের রয়ে গেছে। তো ফিউচারে যদি আল্লাহ মাফ করুক, যদি আবার এই ধরনের কোনো মহামারী আসে কোভিড টাইপের, তাহলে এই ভ্যাকসিনটা এটা ট্রান্সফারেবল, এটা যে আরএনএ ডিজাইনটা, এটা যখনই ভ্যারিয়েন্ট চেঞ্জ হবে ওই ভ্যারিয়েন্টের সঙ্গে মিলে ওই ভ্যাকসিনটা আবার ঠিক করা যাবে। তো আমরা এখনো উই আর স্টিল ইন টাচ উইথ প্রফেসর ওলা উইঙ্কেভিস্ট, কারোলিনস্কা ইনস্টিটিউটের সঙ্গে আমরা টাচে আছি। যদি কখনো আবার এরকম সিচুয়েশন আসে, উইল টেক আপ দ্যাট চ্যালেঞ্জ। আপনাকে যেটা আমরা শিল্পোদ্যোক্তা বলছি, আবার চিকিৎসক বলছি, আপনি দু ক্ষেত্রেই সফল একজন। এবং আমরা শুনেছি যে সমরিত হাসপাতাল, শুজ বিডি এবং ডেনিম পলিমার এরকম অনেক প্রতিষ্ঠার পেছনে আপনার ভূমিকা আছে। একটু নেপথ্যের গল্পগুলো শুনবো। হারুন আমার ক্লাসমেট, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ABM হারুন, যিনি সমরিতার মূল প্রতিষ্ঠাতা, সবাই জানে ওকে। হঠাৎ করে আমার একটা ছোট বোন সে অসুস্থ হয়ে পড়ে। শি ওয়াজ বিউটিফুল, কেমন করে জানি সে হঠাৎ করে, আমরা কেউ রোগ ধরতে পারছিলাম না। তখন হারুন ইরাক থেকে ব্যাক করে এসে পরিব্যাগে 6টা বেডের একটা ছোট্ট একটা টিনের ঘরের মধ্যে একটা হাসপাতাল করছে। তা আমরা বরিশাল থাকতাম, তো আমার বোনের চিকিৎসার জন্য তার কন্টিনিউয়াসলি তার টেক কেয়ার করা দরকার। তো হারুন বললো আমার এখানে নিয়ে আয়। তো ওখানে আমরা নিয়ে আসলাম, ওখানে চিকিৎসা চলতেছিল। ওই যে ওর চিকিৎসা চলাকালীন ওই হারুন আর আমার স্বপ্ন শুরু হয়ে গেল যে আমরা একটা বড় হাসপাতাল করব। তো আমি তো বাইরে থাকতাম, তখন হারুন বলল তুই কত দিতে পারবি? তা আমি সামান্য কিছু দিলাম, আমার যা ক্ষমতা ছিল। আর ও হারুন তখন বিভিন্ন ডাক্তারের কাছে, আমাদের আলম স্যার, তারপরে AGM চৌধুরী, এরকম বড় বড় প্রফেসরদের কাছ থেকে, আবু আহমদ চৌধুরী স্যার, যিনি এখন বাংলাদেশ মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা, এনাদের কাছ থেকে আমরা কিছু পয়সা নিয়ে আমরা এটা সমরিত হাসপাতালের প্রথম চালু করি। তখন প্রেসিডেন্ট এরশাদ আমাদেরকে এই জমিটা দেন, যেটা পান্থপদে এখন সমরিতা যেখানে। তো আমরা খুব খুব গর্বিত এই জন্য যে বাংলাদেশে প্রথম প্রাইভেট হাসপাতাল। আমাদের আগে মনে একটা ছিল, কিন্তু আমাদের মতো পরিসরে ছিল না। আমরাই এটা করতে পেরেছি। এবং আমার সবসময় শখ ছিল যে বাংলাদেশ শিল্পোন্নত না হলে দেশের মানুষ চাকরি পাবে কেমন করে। এই জন্য আমার একটা ফ্যাসিনেশন ছিল। আমি দূরে থাকতেও আমি এই বিভিন্ন শিল্পের কাজগুলো নিয়ে আমি লেগে থাকতাম। যেমন প্রায় 21 বছর আগে আমি অলওয়েজ অন নেটওয়ার্ক প্রতিষ্ঠা করি। আমি আমেরিকান একটা টেকনোলজি যারা ওয়্যারলেস দিচ্ছে, ইন্টারনেট দিচ্ছে। তো আমি তখন মঈন সাহেব, যিনি ওই যে মুক্তিযোদ্ধা মন্ত্রী বিএনপির ছিলেন, ওনাকে আমরা অ্যাপ্রোচ করি যে আমরা স্কুলগুলিতে ইন্টারনেট দিতে চাই, যে বাংলাদেশে একটা ভালো ল্যাবরেটরি স্কুলের পড়াশোনাটা এইটা করবে গ্রামের একটা স্কুল, সে তাদের লেকচারটা শুনলো, ওয়্যারলেসলি আমরা তাকে ইন্টারনেট দেবো। উনি আমাদের প্ল্যান শুনে উনি আমার লাইসেন্স দিয়ে দিলেন। তো এইভাবে আমি একটা কাজ করেছি যেগুলি সব দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। সেরকম একটু হচ্ছে এসপি, সমাজসেবা এবং ওটা এডুকেশন বেসড। জি, আমার এসপি এটা একটা এনজিও, ওটার আমি চেয়ারম্যান। আমরা ওখানে ওই এডুকেশন বেসড, আমরা খুব গরিব মানুষদেরকে পড়াশোনার জন্য হেল্প করি। এনজিও আমরা বেশি পয়সা পাই না, কারণ কনসেন্ট্রেট করতে পারি না, তবুও যা পাই আমরা এডুকেশনের পিছনেই খরচ করছি। আমাদের খুব শখ যে আমরা মানুষের জন্য কাজ করি। এই আমি জিয়া, আমরাই কিন্তু আবার কিডনি ফাউন্ডেশন তৈরি করছি সিলেটে। 200 বেড, এখন 500 বেড হয়ে যাচ্ছে। আমরা ওই সিলেটে কিডনি ফাউন্ডেশন, আমরা প্রতিদিন 200 লোককে প্রায় বিনামূল্যে আমরা ডায়ালাইসিস দিচ্ছি। তো এটা আমরা যে 70-এর প্রজন্মের যে আমরা বন্ধুরা, আমরা খুব দেশপ্রেমিক, দেশের জন্য আমাদের যা, সেটা বোঝাই যায়। এবং গত 21 অগস্ট আপনি প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন, যেটা আপনি শুরু থেকেই আপনি প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ছিলেন। আমি ভাইস চেয়ারম্যান ছিলাম। এটা প্রতিষ্ঠাতা, ওটা আমি আর ইকবাল করেছিলাম। আচ্ছা, ইকবাল আমার বন্ধু, খুব ওর ওয়াইফ আমার বোনের মতো খুব। তো নতুন দায়িত্ব নেবার পর থেকে আপনি আসলে কিভাবে ঢেলে সাজাচ্ছেন? আমি ওই যে আপনি বললেন না 3C, আমি এটা একটা কনজারভেটিভ ওয়েতে একটা কনজিউমার বেসড আর কর্পোরেট বেসড একটা ব্যাংকিং করতে চাচ্ছি। আমি 2 মাসে আমাদের ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল চেঞ্জটা আমরা করছি, এটা আনবিলিভেবল। আমরা আমাদের এক্সপেন্ডিচার কমিয়ে ফেলেছি। আচ্ছা, আমরা আমাদের আমাদের সঙ্গে যারা কাজ করেন কর্মচারীদেরকে আমরা সুপার ইনসেন্টিভ দিচ্ছি। তারা এত মনোযোগ দিয়ে এখন কাজ করছেন যে আমাদের যে ফাইন্যান্সিয়াল পলিসিগুলি, এটা খুব ইন্টারেস্টিং পলিসি নিয়েছি। আমরা মেইনলি আমরা টার্গেট করছি যে, কারণ কর্পোরেটরাই সব NPL-এ চলে যায়, মানে যারা পয়সা ফেরত দেয় না আর কি, এরা হলো ম্যাক্সিমাম বড় লোকরা। এরা
বেশি বেশি নিয়ে আর দিবে না। তো আমরা এই জন্য এসএমইতে চলে গেছি। মেইন আমার টার্গেটটা হচ্ছে যে ব্যাংকিং পলিসি চেঞ্জ করে একদম গরিব, যে লোকটা চানাচুর বেচতেছে ওকে আমি পয়সা দেবো, যে লোকটা রিক্সা চালাচ্ছে তাকে আমি পয়সা দেবো। তো এই কাজগুলো আমরা শুরু করছি। তো আমাদের আর আমরা মেইনলি রিকভারি করতেছি যে যারা পয়সা নিয়ে গেছেন তাদেরকে বিভিন্নভাবে গায়ের জোরে না, বুঝিয়ে সুঝিয়ে আমরা তাদেরকে হেল্প করছি যে ঠিক আছে আপনি কিভাবে হলে আমাদের দিতে পারবেন। তো এইভাবে আমরা এখন আমাদের ব্যাংকের পলিসিটা পুরোপুরি চেঞ্জ করছি। চেঞ্জ করে ইটস স্টেইং অ্যাজ এ কনজারভেটিভ ব্যাংক, কিন্তু আমার পলিসিটা খুবই মানে কনজিউমার ফ্রেন্ডলি। একদম। এই জন্য আমরা বলছি যে একটা 3C পলিসিতে, এই ফিলসফিতে আমরা কাজটা করবো। আর 2 মাসে আমরা অনেক অনেক চেঞ্জ করে ফেলছি, যেটা নিশ্চয়ই সামনের দিনগুলো তো তাই হবে। জি ইনশাআল্লাহ। আমি একটু দর্শকদের শুরুতে জানাচ্ছিলাম যেটা যে সাবা চলচ্চিত্রের প্রযোজক হিসেবে আপনাকে আমরা পেয়েছি। তো এত দেখে আপনার কাজ ছিল, এবং ছোটবেলায় যেরকম আপনি বিভিন্ন জায়গায় গান করতেন কিংবা দুষ্টুমি করতেন কিংবা সাংস্কৃতিক জগতের প্রতি একটা ভালোবাসা তো ছিল। তো অবশেষে আপনি সেই চলচ্চিত্রে এলেন, সাবার মতো একটি চলচ্চিত্র যেটি আমরা দেখেছি আন্তর্জাতিক ম্যাগাজিন ভ্যারাইটিতে সেটা প্রশংসা হচ্ছে বিভিন্ন দেশে, এবং বাংলাদেশের প্রথম চলচ্চিত্র যেটি টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। মানে এটা অনেক বড় 13টা ফিল্ম ফেস্টিভ্যালে। বাহ। এবং ইন্ডিয়াতে আমরা থার্ড প্রাইজ পাইছি, এটা সাউথ এশিয়ার 3য় পুরস্কার। বাহ। ইন্ডিয়ার সেন্সিটিভিটির জন্য আমরা এটা প্রচার করি নেই, মানুষ তো ইন্ডিয়া সেন্সিটিভ, এবং সেটি এখনো আমাদের দেশে চলছে। আপনি কতটা গর্বিত আপনার প্রথম চলচ্চিত্র নিয়ে? এটা অ্যাকচুয়ালি প্রথম না, আমি এর আগেও কিছু এইসব সৃষ্টিশীল কাজ করতাম। আচ্ছা। এই প্রতি রমজানে একটা অনুষ্ঠান দেখানো হয়, আপনি খেয়াল করবেন, এই সেহরির সময় আর ইফতারের সময়, যখন নবীর দেশে পথিক বেশে, এখন ইউটিউবে পাবেন। তো ওখানে আমি ইসলাম ধর্মকে একটা নতুন পার্সপেক্টিভে প্রেজেন্ট করতে চাইছি ফর ফিউচার জেনারেশন। আচ্ছা। যেমন আমি বলতে চাইছি বদরের যুদ্ধে যে ফেরেশতারা আসছিলেন তাদেরকে আমরা এলিয়েন বলি। আমি হাদিস কোরআনের এক্সাম্পল দিয়ে আমি বুঝাইছি, যেমন ওই প্রোগ্রামগুলোর মধ্যে, নট ইন এ ইউজুয়াল যে এতদিন আমরা যেভাবে ইসলাম ধর্মকে দেখি এভাবে না। ওখানে একটা লড়াইয়ের দৃশ্য ছিল যে একজন সাহাবী তার তলোয়ার হারিয়ে ফেলছে, তখন একজন লোক তাকে একটা তলোয়ার দেয়। এটা একদম স্টার ওয়ার্স সিনেমার স্যাবরের মতো, বলে উনি টাচ করলে এটা তলোয়ার হয়ে যেত। ওইটা হারিয়ে গেছিল তাবুকের যুদ্ধে ওইটা। তো এই ধরনের অনেক ইসলামের ঘটনা আছে যেগুলি অনেকেই খেয়াল করে না। এই জেনারেশন, এই যারা ডিজিটাল জেনারেশন, তারা তো অনেক কিছুই চিন্তা করে, দে লুক ইনটু থিংস ইন এ মার্ভেল কমিক, ওইভাবে তারা চিন্তা করে। ইসলাম ধর্মে যে এই জিনিসগুলি আছে, আপনি যখন ওয়েন ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মেরাজ, ইসরা, এই সফরগুলি নিয়ে, এটা ইউ নিড এ সায়েন্টিফিক এক্সপ্লেনেশন, আদারওয়াইজ এরা মনে করে এগুলো কেচ্চা কাহিনী। তো এইসব জিনিসের দিকে বেস করে আমি সৌদি রয়্যাল ফ্যামিলিকে আমি অ্যাট্রাক্ট করছি যে আপনারা বাংলাদেশ সৌদি আরবের অ্যান্টিকুইটিগুলো আপনারা সম্বন্ধে জানেন না। একবার যে আমি রয়্যাল ফ্যামিলিতে বসে গল্প করতেছি, তখন ওরা বললো যে রিয়াদে কোনো ইসলামের কোনো রোল নেই, রিয়াদে ইসলামের। আমি বললাম যে রিয়াদ যদি না থাকতো তাহলে কোরআন শরীফে লেখা হতো না। তখন সবাই আমার দিকে অবাক হয়ে তাকাইছে, বলে কী হলো? আমি বললাম যে ইয়ামামার যুদ্ধ কোথায় হয়েছে আপনারা কি জানেন? ওনারা বলে না। তাহলে আমাদের এখান থেকে 80 কিলোমিটার দূরে এইখানে ইয়ামামার লড়াই হয়েছে, যেখানে মুসাইলামা কাজ্জাবকে হত্যা করছিল ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু। এবং ওই যুদ্ধে 800 সাহাবী ছিলেন কোরআনে হাফেজ, তার মধ্যে প্রায় 400 সাহাবী শহীদ হন। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু অনেকবার বলছে যে কোরআন লেখেন। উনি বলছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখেন, আমি লিখব না। রিয়াদে যদি এই লড়াইতে এই প্রায় 400 সাহাবীদের শহীদ না হতো, তাহলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু কোরআন লিখতেন না। এবং ওনার এই মারা যাওয়ার কারণে, রিয়াদে এই নিহত হওয়ার কারণে উনি কোরআন লিখতে রাজি হলেন। ফার্স্ট কোরআনের খণ্ডটা, যেটা আবু বকর রাদিয়াল্লাহু ওনার যে সংকলিত কোরআনটা, ওইটা কিন্তু প্রথম। এরপর ওসমান রাদিয়াল্লাহু 3টা কপি করছেন। ওনারা বলো কি তুমি, ওদের কবর কোথায়? ওদের কবর তো এই যে ইসে যেখানে আব্দুল ওহাবের জন্মস্থান, নামটা ভুলে গেছে শহরে, জালাইয়া নাকি জানি, রিয়াদ থেকে 30 কিলোমিটার দূরে। বলে ওইখানে। বলো কি? আমি বললাম যে রয়্যাল হাইনেস, এইখানে প্রায় 16টা কবরস্থান আছে, শুধু কোনো সাইন নাই, কিচ্ছু নাই। আমি এগুলো রিসার্চ করে আমি দেখলাম যে 4টা কবরস্থানে এই 400 সাহাবী আছে, আর বাকিগুলো সব মুরতাদ, যারা মানে ধর্ম ছেড়ে দিছিল, যারা মুসাইলামা কাজ্জাব ভণ্ড নবীর অনুসারী ছিল। তো এই কবরগুলো চিহ্নিত করা দরকার, না করলে ভবিষ্যতের জেনারেশন করে দিন বললে এটা তো নিষিদ্ধ, আমরা তো কবরের পূজাও করি না, কবর চিহ্নিতও করি না। বলে এইটা না করলে ইতিহাস হারায় যাবে। আর রিয়াদের যে রোল আছে এই কোরআন সংকলন করার পিছনে, এটা তো কোনো বইতে নাই, কোথাও নাই, কিছু নেই। এবং তারপরেই এই সাইন লাগলো মাকবারাতা শুহাদা, এই শহীদদের কবরস্থান। আর যাদের যে কাফেরদের যে মারা গেছিল কবরস্থান 16টা প্রাচীন, ওখানে লেখা আছে শুধু মাকবারা, মানে কবর। তো এই কাজটা আমি বাঙালি হয়ে করছি সৌদি আরবে,
অ্যান্টিকুইটিতে তাদের চেঞ্জ করছি। খাইবারের যুদ্ধের কথা পড়ছেন, যেখানে হয়তো আলী ঢাল নিয়ে লড়াই করছিলেন, ওটাও একদম জঙ্গলের মধ্যে ঢুকানো ছিল। আমরা একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা সাবার প্রসঙ্গেই ছিলাম যে আমরা খুব গর্বিত যে আপনার মতো একজন চলচ্চিত্র প্রযোজককে আমরা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পেয়েছে। স্যার, আজকে আমাদের সকালটা খুব সুন্দর করে দিলেন। অনেক অনেক দিকেই আপনার কাছে থেকে আমরা গল্প শুনলাম, অনেক কিছু শিখলাম। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান যারা আপনার মতো একজন সফল মানুষ হতে চান? আমরা তো দর্শকদের ভালোবাসি, শুধু আমরা দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসার চেষ্টা করি সবাই। আমাদের এই দেশ হলো আমাদের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমাদের কার মধ্যে দেশপ্রেম নাই, আমাদের প্রেম আছে দুর্নীতির। আমরা দুর্নীতি থেকে বাঁচি, আমরা দুর্নীতিকে ঘৃণা করি, দেশের প্রতি আমরা মনোযোগী হই। এইটা আমার মেসেজ সবার জন্য, এটাই আপনাকে শান্তি দিবে। খুব চমৎকার করে বললেন স্যার, অনেক শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন। আপনাদের